আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে ফুলে ফুলে সুসজ্জিত করেছে গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী ১০৮ একর জমির উপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আসবেন, প্রধান উপদেষ্টা মহোদয় আসবেন। এই বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে দীর্ঘ ১ মাস যাবৎ আমরা পরিষ্কার গাছ লাগানো, গাছের পরিচর্যা, বিভিন্ন জাতের ফুল লাগানো, এগুলা কাজ প্রায় শেষ করে ফেলছি। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা আগেও বলেছি যে আমাদের ৪,০০০-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। যেসব সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ নয়, প্রতিদিনই তাদের স্মরণ করা হোক, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারের শোকের মাতম চলছে। নিহত হওয়ার সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এখন যে কোনো উপায়ে মরদেহ দেশে ফিরিয়ে এনে সমাহিত করার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি শাফুল হক রুবেলের তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডলের নিহতের ঘটনায় কুড়িগ্রামে তার বাড়িতে শোকের মাতম। পরিবারের ছোট সন্তানের নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে শান্তর মা ও তার পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাট মাদাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। ওনার জিম্মাদারি পালন করতে গিয়ে উনি শহীদ হয়ে গেছেন। এই জন্য আমরা চাই অতি তাড়াতাড়ি যেন আমরা আমার ভাগ্নেকে যেন আমরা এই টকরাইহাটের মধ্যে এই গ্রামের বাড়ি আমরা পাই। শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারায় তিনি। আমাদের এইখানে বাড়ি করার ওনার অনেক দিন হলো, ওই ছোট বাচ্চা ধরিয়ে আসছে, কোনো জায়গায় দেখলেই মোটরসাইকেল সে খাড়া করে কথা বলি। দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। ভালোর উপর যে যদি ভালো থাকে, সর্বোচ্চ ভালো ছেলে, ও খুব শান্ত নম্র, খুব ভালো ছেলে। উপজেলার নাজিম খান এলাকায় ২ বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শান্ত। বর্তমানে বৃষ্টি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্র জানায়। রাকিব হাসান, মাই টিভি। আফ্রিকার মাটিতে শান্তিরক্ষা মিশনে শহীদ হলেন বাংলাদেশ সেনা সদস্য শামীম রেজা। রাজবাড়ির কালুখালীতে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। প্রতিনিধি মোমিন শেখের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মাত্র ১ মাস আগে দেশের পতাকা বুকে ধারণ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ির সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম।
দেশের জন্য শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অকুতোভয় এই সেনা সদস্য। শামীম রেজার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেটা আমার ভাতিজা সম্পর্কে ভাতিজা ও গত মাসের 7 তারিখে সুদানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সুদান দেয়। সুদানেই মারা গেছে আর কি, আত্মঘাতী বোমা হামলায়। এবং সেখান থেকে আমরা খবর পাওয়ার পরে সারাদিন অনেক ব্যস্ততা করে দৌড়াদৌড়ি করে আমরা খবর পেয়েছি। তা এখন আমরা মৃত্যু আগে প্রথম বুঝতে পারি না, পরে আমরা জানতে পারলাম যে আসলে সঠিক মারা গেছে। যারা সেনাবাহিনী চাকরি করে ওদের কাছ থেকে আমরা জানতে পারছি। ছেলের ছবি দেখে বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারাচ্ছেন মা, নির্বাক বাবা, বাকরুদ্ধ স্বজনরা। এটা জানতে পারছি একটু রাতে, কিন্তু শুনছি যে আহত হয়েছে, সে তার পায়ে গুলি লাগছে। কিন্তু পরবর্তীতে আমরা রাত 2টার পরে মানে শিওর হয়েছে যে আমার ভাইয়া মারা গেছে। আমার ওই সাওয়ালি ছিল তো একমাত্র আমার ঢাল, সে চলে গেছে, আমিও তো শেষ হয়ে গেছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাই, আমার মনে যত দূর হতে পারে আমার বাড়িতে পৌঁছা দিক, এই আমার বলা, তাছাড়া বলার কিছু নেই। আর পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও একটাই দাবি, নিহত শান্তিরক্ষী শামীম রেজার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। আমরা সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারছি যে ওরা আগামী পরশুদিন ডেড বডিটা আমাদের হাতে পৌঁছাবে, এরকম আশ্বাস দিয়েছে ওরা। সরকারের কাছে আমরা চাই যে দেশের ছেলে দেশে আসুক, মরদেহটা দেশে আসুক। নিহত শামীম রেজার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাব যে কখন মরদেহ দেশে আসতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সম্প্রতি সুদানে শান্তিরক্ষী বাহিনীর উপর হামলায় আহত সেনা সদস্য দিনাজপুরের মুস্তাকিম হোসেনের পরিবারের দিন কাটছে দুশ্চিন্তায়। সন্তানের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় পরিবার। আহত সেনা সদস্য মুস্তাকিম হোসেনের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বুজরুক বাইলশিরা গ্রামে। এই গ্রামের কৃষক এনামুল হক এবং সাহারা বেগমের সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মুস্তাকিম হোসেন। সন্তানের বিষয়ে জানতে চাইলে বাবা এনামুল হক জানান, 15 বছর আগে মুস্তাকিম হোসেন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। গত 1.5 মাস আগে তিনি শান্তি বাহিনীতে সুদানে যান। গত রোববার রাতে সন্তানের আহত হওয়ার খবর পান। এরপর থেকেই দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। কালকে ফোন করেছিল এসআই ফোন করে আমাকে বললো, দাদা আপনার ছেলে কি সেনাবাহিনী যা আছে? হ্যাঁ বা আছে। কোন জায়গা থেকে গিয়েছে? এই মিশনে গিয়েছে। হ্যাঁ বা মিশনে গিয়েছে, প্রায় 1 মাস 8-10 দিন হচ্ছে। তখন বললো যে দাদা তোমার সাথে আমার কথা হবে, তুমি একটু যেন থাকো, মোবাইল নাম্বার দাও। আমি তো মোবাইল ব্যবহার করি না, দোকানে ছিলাম। তখন কাছে দোকানতে হলো আমার গায়ের একজন দৌড়ে নিয়ে যে ফোন দিলি, ওই ফোনে কথা হলো, আমার নাম্বার পায় নাই। তখন ফির পরে বেড়াতে করে ফোন নিয়ে থানা বলে কথা কইছে। এখন পর্যন্ত থানার লোক কোনো আসে না। মা হিসাবে আমি দোয়া করেছি আমার ছেলেজন ভালোভাবে আসে, সুস্থ থাকে। সরকারের কথা আমি দাবি করেছি আমার ছেলেজন ভালোভাবে ট্রিটমেন্ট হয়, সুস্থ হয়, বাড়িতে আসে। ছেলেটা ভালো, আমার ভাতিজা হয়, সেনাবাহিনীতে চাকরি করায়, বিদেশে গিয়েছে। বিদেশে যাওয়ার পর যুদ্ধ ক্ষেত্রে আহত হয়েছে। আমরা দোয়া করেছি যেন ভালো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে কিনা সে বিষয়ে এখনও শতভাগ নিশ্চিত নয় বিজিবি। তবে সীমান্তে তাদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সেনাল নামের এক সন্দেহভাজন মানব পাচারকারীকে খুঁজছে যৌথ বাহিনী। এক সংবাদ সম্মেলনে বিজেপির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় হামলার ঘটনার পরপরই রাত 8:30 থেকে 9টার মধ্যে সীমান্ত এলাকার সব স্পর্শকাতর পয়েন্ট, প্রবেশ ও বহির্গমন পথে বিজিবির টিম বসানো হয়। অপারেশনের নামে তখন আমাদের এদিক থেকে নালিতাবার এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি।
অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজেপি। সকাল 9টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজেপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোসাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদিকে গত 12 ডিসেম্বর 2025 গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছিল। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 22 ডিসেম্বর তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজেপি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা যায়। অভিযান পরিচালনাকালীন সময়ে 2 জন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঁক পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় 4টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কুষ্টিয়ার মিরপুর শতবর্ষী রেল স্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়ন সহ 7 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত মিরপুর রেল স্টেশনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে খুলনার রাজশাহী ঢাকাগামী 2টি ট্রেন আটকা পড়ে। ফলে খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয় ঘটে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, শতবর্ষী মিরপুর রেল স্টেশনটি চালু ও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাব সহ নানা সংকটে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় স্টেশন ও আশপাশের এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় 15 লাখ মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের বাস্তবায়ন কাজের সমাপ্তি শেষে উদ্বোধন করা হয়েছে। সকালে 5 কোটি টাকা ব্যয়ে 4 তলা বিশিষ্ট নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল মাহমুদ ভূঁইয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলাইউদ্দিন, মাধ্যমিক উপজেলা সুপারভাইজার জেসমিন আক্তার সহ আরও অনেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগে আবেদনের শেষ সময় ছিল 15 ডিসেম্বর, যা বাড়িয়ে আগামী 17 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত করা হয়েছে। একই সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে বিভিন্ন ইউনিট ও উপ ইউনিটের অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হচ্ছে 1000 টাকা। ইসলামী ছাত্র শিবির নোয়াখালী উত্তর জেলা শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল রান ফর ভিক্টোরি উইথ ছাত্র শিবির ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শারীরিক সুস্থতা ও ঐক্যের বার্তা নিয়ে এই আয়োজনে অংশ নেন প্রায় 500 শিক্ষার্থী। নোয়াখালী উত্তর জেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক উৎসবের আমেজ তৈরি করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবির নোয়াখালী উত্তর জেলা শাখার সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জামাতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সহ আরও অনেকে।
চট্টগ্রামের হাটহাজারীতে নতুন সরকারি হাসপাতালকে কেন্দ্র করে নার্সিং কলেজ স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, হাসপাতালের জন্য ইতিমধ্যেই 20 একর জমি পাওয়া গেছে এবং এই এলাকায় স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি করা গেলে তা সরকারের বড় অর্জন হবে। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন জাগৃতির 57তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবস 2025 উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সিআরবিতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী বিজয় মেলা। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত এই মেলায় 32টি স্টলে স্থান পেয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয় শিল্প পণ্য ও ঐতিহ্যবাহী কুটির শিল্প। মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পুশিন, চোরাচালান ও মাদক সহ সব ধরনের সীমান্ত অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে মহেশপুর ব্যাটালিয়নের 58 বিজিবি। শ্রীনাথপুর বিওপি এলাকায় আয়োজিত সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সভা শেষে বিজেপি সীমান্তে নজরদারি জোরদার ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এতে প্রায় 300 স্থানীয় মানুষ অংশ নিয়ে বিজেপির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাবনার ঈশ্বরদীতে 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশির বীজ ও সার এবং বোরো হাইব্রিডের বীজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসে এই কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। এ সময় মোট 940 জন প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়। বিজয় দিবস সহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে গোলাপ গ্রামের ফুলের চাহিদা রয়েছে ব্যাপক। তবে দিন দিন ফুল চাষের জায়গা কমে যাওয়ায় কমে যাচ্ছে ফুল উৎপাদন। এতে ফুলের দাম বৃদ্ধি সহ হারাতে বসেছে গোলাপ গ্রামের সৌন্দর্য। ফুল চাষিরা বলছেন, এখনই সরকার পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে হারিয়ে যাবে গোলাপ গ্রাম। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে বিস্তারিত। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসকে সামনে রেখে সাভারের গোলাপ গ্রামে ফুলের চাহিদা থাকে ব্যাপক। গোলাপ, গাঁধা, চন্দ্রমল্লিকা, জারবেরা সহ বিভিন্ন ধরনের ফুলে রঙিন হয়ে ওঠে এই গ্রাম। দিবসগুলো ঘিরে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর তাই এসব দিবসের আগমনে ব্যস্ত সময় পার করেন গোলাপ গ্রামের ফুল চাষিরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা, সংগ্রহ আর বাজারজাতকরণে ব্যস্ত থাকেন তারা। 16 ডিসেম্বর সামনে, তারপরে আমরা 25 ডিসেম্বর বড়দিন, 1 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, মানে ফুল এই শীতের কালটা প্রচুর বেচা কিনা হয় ফুল, আর এখনই সিজন। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় অনেকেই শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির ছোঁয়া পেতে ছুটে আসেন গোলাপ গ্রামে। বিভিন্ন দিবসে দর্শনার্থীদের ঢল নামে ফুলের বাগানগুলোতে। যেটা আগে ছিল আর কি, যে ফুল বেশি ছিল বা ফুলের জন্য যে জায়গা নির্দিষ্ট করে বেশি ছিল, ওইটাই ভালো ছিল আমাদের কাছে। 6 বছর আগে আসছিলাম, তখন এখানে কোনো এন্ট্রি ফি দিতে হয় নাই, মানে ওপেন ছিল সবকিছু। অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এখানে অনেক বড়। তবে ফুলের চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। উৎপাদন কমার পিছনে রয়েছে নানা কারণ। সার বিষেরও অনেক দাম, আমরা ঠিক মতো খাবার দিতে পারি নাই। আবার অতিরিক্ত বৃষ্টি হওয়াতেও আমাদের ক্ষতি হয়েছে, শিকড় পচে গেছে। গত বছরের তুলনায় আমরা এবার ফুলের চাহিদা এবং উৎপাদন খুবই কম, যার কারণে এবার ফুলের দামটা একটু বেশি থাকবে আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তাও জানালেন, আগের তুলনায় ফুল উৎপাদন কমেছে, তাই গত বছরের তুলনায় ফুলের দাম এবছর বেশি। বিরুলিয়া ইউনিয়নে আপনার হাউজিং
যে কোম্পানিগুলো আছে ওই হাউজিং এর বাড়িঘর এই কাজে তারা ব্যবহার করছে। এই কারণে ফুলের জমি মূলত আস্তে আস্তে কমে যাচ্ছে। সাধারণত 2 থেকে 3 টাকা পিস থাকে গোলাপের দাম, সেই এইবার 8 থেকে 10 টাকা করে আছে মার্কেটে, এবং বিজয় দিবস উপলক্ষে আরো একটু বাড়ার সম্ভাবনা আছে। দিন দিন ফুল চাষের জমি কমে যাওয়ায় হারাতে বসেছে গোলাপ গ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ফুল চাষ টিকিয়ে রাখা কঠিন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার। ভোলার চরফ্যাশনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 11 জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকালে উপজেলার জিন্নাগড় 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 9 নং ওয়ার্ডের সেক্রেটারি জামাল ডাক্তার, উনি সকালে গণসংযোগে বেরোইছিল। বেরোয়ার পরে বাড়িতে যখন আসছে তখন তার উপরে হামলা করা হয়েছে। এরপরে তাকে উদ্ধার করার জন্য লোকজন গেছে, তাদেরকেও ব্যাপক মারধর করা হয়েছে। আমাদের ইউনিয়ন সেক্রেটারি সালাউদ্দিনের মাথা ফাটিয়ে ফেলছে, জামাল ডাক্তারের ব্যাপক আঘাত করা হয়েছে, এবং আমাদের অনেকেই হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এখন এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। এই হাসপাতালে আমাদের নজরুল নামে শ্রমিক দলের সভাপতি, তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। আমাদের প্রধান প্রতিপক্ষ তো বিএনপি, তারা এই কাজটা করেছে। এটা একটা ওষুধ লিয়ে বেচা কিনালে কি কেন্দ্র করে বাজছে। আমি ফরেস্ট চক বাজার গেছিলাম, ওই জায়গায় যে দিয়ে আমাদের 8-12 জন শ্রমিক দলের ছাত্র দলের নেতা উইন্ডেড এই হসপিটালে আছে। কেউর পা ভাঙ্গা, কেউর মাথা হাঁটা, কেউর থুতে হাঁটাই দিছে। হ্যাঁ শুনছি তাকেও কিছু ওই জামাল ডাক্তারের মারছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। আর আপাতত হাসপাতাল এরিয়াকে সেবা প্রদানের জন্য যেই রকম পরিবেশ রাখা দরকার, আমরা সেইটা পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এর জন্য আপাতত দুই পক্ষকেই আমরা হাসপাতাল এরিয়া ছেড়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিচ্ছি। আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন। অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির অপরাধে চট্টগ্রামে একটি বৈদ্যুতিক কোম্পানিকে 12 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নগরীর কদমতলী এলাকায় বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, সরকারি প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে মান যাচাই পরীক্ষা সম্পন্ন না করে তারা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করছিল। এই ধরনের পণ্য অগ্নি নিরাপত্তার জন্য চরম হুমকি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান নাগরিকদের বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য না কেনার জন্য অনুরোধ জানান। নড়াইলের লোহাগড় উপজেলা পরিবার পরিকল্পনা প্রদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা প্রদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান, শাহানা আফরোজ, ইতিন আক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর 2 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুর 12টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপি নেতারা বলেন, এসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। তার আগের যে কোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে তা সরাসরি দাখিল করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের মনোনয়ন কাগজটি লাগে, সেটা দল যেদিন জমা দেওয়া তার 2-3 দিন আগে দিয়ে থাকে। উত্তোলনের সময় এই কাগজটি লাগে না। উত্তোলনের সময় তার ন্যাশনাল আইডি কার্ডে যে আইডি নাম্বার লাগে, ওনার যে ভোটার নাম্বারগুলো লাগে, নির্বাচন করতে সেখানে আমরা আগেই নিয়েছি। সেটা দেখে ট্রেজারি চালান দিয়েছি। ট্রেজারি টাকা জমা দেওয়ার প্রেক্ষিতে আমাদেরকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি মিজানুর মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিম রেজা। তিনি অভিযোগ করেন তাদের পৈতৃক সম্পত্তির জমি অধিগ্রহণ করা হলেও এখনও ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি, বরং উচ্ছেদ অভিযানের চেষ্টা চলছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিপূরণ পরিশোধের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। শরীয়তপুর ২ আসনে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সদস্য আলী আহমেদ খানের সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান ও ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস আলী গোরাপি, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. সালাউদ্দিন সোয়াল আবু গোরাপি, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, যুবদলের সভাপতি রিকসন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাকিল ঢালি, নড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ ও সদস্য সচিব আজিজুল হাকিম উপস্থিত ছিলেন। ফরিদপুরে চাহিদা মোতাবেক ন্যায্য মূল্যে সার প্রাপ্তি ও দখল হয়ে যাওয়া সুতানালী খাল দখলমুক্ত করে প্রায় ২,০০০ একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা। দুপুরে জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা অবিলম্বে এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বিজেপি। ঠাকুরগাঁও ৫০ বিজেপির আয়োজনে ও ঠাকুরগাঁও বিজেপির সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে জেলার উপজেলার বাঙালি সরকার মঈনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৫০ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের ভালুম পূর্বপাড়া রাতে ৩ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খান ও ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল মালিক সহ আরও অনেকেই। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনার অভিভাবক, আপনাদের সকলের কাছে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ৩১ দফা আমি